প্লাজমা থেরাপিতে বিস্ময়কর সাফল্য দাবি পুলিশ হাসপাতালের, বেড়েছে রোগীর অক্সিজেন গ্রহণের সক্ষমতা। গতকাল আমরা যে দুটো রুগী দিয়েছি, একটা রুগীর অবস্থা আমাদের অনেক ভালো, যেটার স্যাচুরেশন অক্সিজেন স্যাচুরেশন অনেকটা রুগী 30 থেকে 60% বৃদ্ধি পেয়েছে, নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সুতরাং প্লাজমা দিয়ে আমরা সাফল্য, এটা গুড সাইন, কারণ আমাদের হাতে ভ্যাকসিন নাই, যে ওষুধগুলো দেওয়া হয় এগুলো দামি ওষুধ, এগুলোর কোনো ভিত্তি 100% গ্যারান্টি নাই। অতএব প্লাজমা দিলে সব ক্ষেত্রে না হোক কিছু ফল আসবেই। করোনা 72তম দিনে দেশে রেকর্ড মৃত্যু 21, শনাক্ত সর্বোচ্চ 1602 জন। 21 জনের মধ্যে ঢাকা ডিভিশনে 12 জন, চট্টগ্রাম ডিভিশনে 7 জন, সিলেট ডিভিশনে 1 জন, রাজশাহী ডিভিশনে 1 জন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময়, সঙ্গে আছি আমি জাফর সাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঘূর্ণিঝড় আম্ফান আগামীকাল শেষ রাত থেকে পরের দিন বিকেল নাগাদ থামতে পারে। মহামারীর মধ্যেই ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্পান, সমুদ্র বন্দরে 7 ও 6 নম্বর বিপদ সংকেত, প্রস্তুত 12,000-এর বেশি আশ্রয় কেন্দ্র। নানা অজুহাতে নির্দিষ্ট কোভিড-90 ভাগ হাসপাতালে দেয়া হচ্ছে না প্রসূতি সেবা, সংক্রমণের আশঙ্কা, মিডওয়াইফ সরবরাহেও আপত্তি কর্তৃপক্ষের। করোনা ভাইরাসের প্রভাবে থমকে থাকা মেগা প্রকল্পগুলোর কাজ ফের শুরু করার পরিকল্পনা, বরাদ্দ কমিয়ে সামাজিক নিরাপত্তায় ব্যয়ের আহ্বান অর্থনীতিবিদদের। দায়িত্ব নেওয়ার পরদিনই দুর্নীতির অভিযোগে 2 কর্মকর্তাকে বরখাস্ত করে আলোচনায় মেয়র তাপস। 1-2 জন নয়, দরকার শেকড় উৎপাটন, বলছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। এবং জমে থাকা পানি এডিস নিধনের বড় প্রতিবন্ধকতা, প্রজননের সুযোগ করে দেয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মন্ত্রীর। দেশে করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিতে বিস্ময়কর সাফল্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ হাসপাতাল। তারা বলছেন, প্লাজমা থেরাপি দেওয়া রোগীর অক্সিজেন গ্রহণের সক্ষমতা একদিনেই বেড়েছে 30 থেকে 60% পর্যন্ত। সন্ধ্যায় সময় সংবাদকে কথা জানান পুলিশ সুপার ডাক্তার ইমদাদুল হক। এর মাধ্যমে বাংলাদেশে করোনা মোকাবিলা কিছুটা হলেও সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোশাহিদ রনির রিপোর্ট। বিশ্বের অনেক দেশে ইতিমধ্যেই করোনা ভাইরাসের চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরু করার পর সম্প্রতি বাংলাদেশেও শুরু হয়েছে কনভালসেন্ট প্লাজমা থেরাপি। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন করোনাজয়ী চিকিৎসক প্রথম প্লাজমা দান করেন। এর একদিন পর থেরাপির ইতিবাচক ফল পাওয়ার খবর জানায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কিউর অ্যান্ড স্মাইল ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় সোমবার করোনাক্রান্ত রোগীর দেহে প্লাজমা প্রয়োগে বিস্ময়কর সাফল্যের খবর জানায় রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতাল। প্লাজমা থেরাপিতে আমরা গতকালই শুরু করেছি, যে দুটো রুগী দিয়েছি, একটা রুগীর অবস্থা আমাদের অনেক ভালো, যেটার স্যাচুরেশন অক্সিজেন 30 থেকে 60% বৃদ্ধি পেয়েছে। সুতরাং প্লাজমা দিয়ে আমরা সাফল্য পাচ্ছি। প্লাজমা থেরাপি নিয়ে আমরা আশাবাদী। প্লাজমা ঢাকা মেডিকেল থেকে আমাদের সেপারেশন করে আনতে হয়, সেটা একটু কষ্টসাধ্য হয়, এই জন্য মেশিন আমরা ইনস্টলমেন্ট কার্যক্রম শুরু করে দিয়েছি। এই সপ্তাহের ভিতরেই আমরা প্লাজমা থেরাপি চালু করব। দেশে প্লাজমা থেরাপি প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ও ঢাকা মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মহিউদ্দিন আহমেদ খান বলেন, এর মাধ্যমে বাংলাদেশে করোনা মোকাবিলা কিছুটা হলেও সহজ হবে। পাশাপাশি যেহেতু দেশে পর্যাপ্ত আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা নেই, তাই প্লাজমা থেরাপির উপর আরও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। ইতিমধ্যে বিশ্বের 60টা দেশে শুরু হয়েছে, সৌদি আরব, ইন্ডিয়া সহ শ্রীলঙ্কা, মালয়েশিয়া, এগুলোতে এপ্রিল থেকে শুরু হয়েছে। অবশ্যই ইতিবাচক এই জন্য বলি যে এটা গুড সাইন, কারণ আমাদের হাতে ভ্যাকসিন নাই, যে ওষুধগুলো দেওয়া হয় এগুলো দামি ওষুধ, এগুলোর কোনো ভিত্তি 100% গ্যারান্টি নাই। অতএব প্লাজমা দিলে সব ক্ষেত্রে না হোক কিছু ফল আসবেই। চিকিৎসা বিজ্ঞানের এই পূর্ণ পদ্ধতিটি 1918 সালে স্প্যানিশ ফ্লুর মহামারী এবং 1930-এর দশকে হামের চিকিৎসায় কাজে লাগানো হয়েছিল। সাম্প্রতিক সময়ে ইবোলা, সার্চ এবং H1N1 এর মতো রোগের চিকিৎসায়ও এটি ব্যবহার করা হয়েছে। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা শনাক্তের 72তম দিনে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এদিন সর্বোচ্চ 1602 জনের দেহে অদৃশ্য ভাইরাসটি শনাক্ত হয়েছে। দুপুরে অনলাইন স্বাস্থ্য বুলেটিনের তথ্য মতে কমেছে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা।
দেশে করোনা আক্রান্তের ৭২তম দিনে এসে শনাক্ত ও মৃত্যুর অতীতের সব রেকর্ড ছাড়ালো। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ১,০০০। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সবশেষ ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯,৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬০২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে ২১ জন, যাদের মধ্যে ১৭ জনই পুরুষ। মৃত্যুর বিশ্লেষণে আসবো। ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ, ৪ জন নারী। ঢাকা ডিভিশনে ১২ জন, চট্টগ্রাম ডিভিশনে ৭ জন, সিলেট ডিভিশনে ১ জন, রাজশাহী ডিভিশনে ১ জন। বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭ জন। সুস্থতার সংখ্যাও রোববারের তুলনায় কমেছে। ব্রিফিংয়ে জানানো হয়, শনাক্ত বিবেচনায় এ সংখ্যা ১৯.২১%। ধূমপান পরিহারেরও পরামর্শ দেয়া হয় ব্রিফিংয়ে। করোনা মহামারী থেকে নিরাপদ থাকতে ধূমপান ও তামাক পরিহার করুন, কারণ ধূমপানের ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়, শ্বাসতন্ত্রে জটিল রোগের সৃষ্টি হয়, শ্বাসকষ্ট হয় এবং করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেশের সবশেষ ২৪ ঘন্টায় ২৪১ জন আইসোলেশনে গেছেন। এ নিয়ে মোট আইসোলেশনের সংখ্যা দাঁড়ালো ৩,৩৮৩ জন। চট্টগ্রাম ডিভিশনে ৭ জন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। বাংলাদেশে করোনা শনাক্তের ৭২তম দিনে এসে কেবলমাত্র যে পরীক্ষার হার বেড়েছে এটি একটি ইতিবাচক দিক, আর বাদবাকি যে চিত্রগুলো রয়েছে সেটি আসলে যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে সেটি ইঙ্গিত দিচ্ছে। সর্বোচ্চ আক্রান্ত যেমন হয়েছে ঠিক একইভাবে মৃতেরও রেকর্ড হয়েছে। অন্যদিকে যারা সুস্থ হয়েছেন সেটি আসলে যে গত ১০ দিনের মধ্যে সর্বনিম্ন সুস্থতার রেকর্ড। আমরা আসলে এক নজরে শুরুতেই বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটি আসলে ব্যাখ্যা করার চেষ্টা করব। গত ২৪ ঘন্টায় সারা দেশে ৯,৭৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যেটি এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। নতুন করে যে শনাক্ত হয়েছেন ২৪ ঘন্টায় ১,৬০২ জন। এই নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩,৮৭০ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন। এই নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৯ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১২ জন, যা আসলে যে গত ৮ই মের পর সর্বনিম্ন সুস্থতার হার। গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথমবারের মতন করোনা ভাইরাস শনাক্তের পর ৮ এপ্রিল পর্যন্ত তুলনামূলকভাবে কিছুটা স্থিতিশীল থাকলেও এপ্রিল মাসের শুরু থেকে আমরা যেটি দেখছি যে ঊর্ধ্বমুখী, এবং সেটি কিন্তু পুরো মে মাস জুড়েও একই ধারা অব্যাহত রয়েছে। এবং আজকে ১৮ মে এসে মোট যে শনাক্তের সংখ্যা ২৩,৮৭০ জনে এসে দাঁড়িয়েছে। গত ৭ দিনের মধ্যে কেবলমাত্র ২ দিন অর্থাৎ ১২ মে এবং ১৬ মে ১,০০০-এর নিচে শনাক্ত হয়েছে, এবং বাদবাকি যেই ৫ দিন সেদিনই কিন্তু যে ১,০০০-এর বেশি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় যারা মারা গিয়েছেন তাদের মধ্যে ১৭ জনই পুরুষ, ৪ জন নারী। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, তারপরের অবস্থানে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, তারপরে অবস্থানে ৬১ থেকে ৭০-এর মধ্যে ৫ জন, এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন মারা গিয়েছেন। এই ছিল আসলে যে আজকের যে স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়মিত তথ্য বুলেটিন তার সারসংক্ষেপ। নানা অজুহাত এবং লোকবল সংকটে কোভিড নির্দিষ্ট ৯০ হাসপাতালে দেয়া হচ্ছে না প্রসূতি সেবা। এতে করে সংক্রমণের আশঙ্কা বাড়ার পাশাপাশি মনোবল হারিয়ে ফেলছেন ভুক্তভোগীরা। প্রতিটি হাসপাতালে মিডওয়াইফ সরবরাহ করতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ আগ্রহ দেখায়নি বলে অভিযোগ গাইনি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ওজিএসবির। মুজাহিদ শুভর রিপোর্ট। সব ধরনের কোভিড পজিটিভ রোগীর জন্যই কোভিড নির্দিষ্ট হাসপাতালগুলো, অথচ ঢাকা মেডিকেল ও মুগদা হাসপাতাল ছাড়া কোভিড নির্দিষ্ট কোনো হাসপাতালেই নেওয়া হচ্ছে না প্রসূতি মায়েদের। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হচ্ছে তাদের। বলতেছে আপনার কোভিড-১৯-এর যে রিপোর্ট লাগবে সেটা ছাড়া আমরা আপনাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। তখন সেই গর্ভবতী মাকে নিয়ে কে কোথায় যাবে? আল্লাহ যে আমাদেরকে রাতে রাখছে, এটাই হচ্ছে বিরাট কথা। ম্যাটারনিটিতে গিয়ে যাও পজিটিভ রোগীর ট্রিটমেন্ট দিবে না, সেরকম ব্যবস্থা নাই তাদের কাছে। কোনো মাদেরকে তারা সেবা দিচ্ছে না। সমস্ত পেশেন্ট ঢাকা মেডিকেল চলে আসছে, যার ফলে আমার অনেক চিকিৎসক এই কোভিড করোনা ভাইরাসে এফেক্টেড হয়ে গেছে। কুর্মিটোলা হাসপাতালে পর্যাপ্ত গাইনি চিকিৎসক থাকলেও অ্যানেস্থেসিওলজিস্টরা আইসিইউ ওয়ার্ডে কাজ করায় বন্ধ রয়েছে প্রসূতি সেবা। অন্যদিকে কুয়েত মৈত্রী হাসপাতালে গাইনি বিভাগের লেবার রুম ভেঙে করা হয়েছে আইসিইউ। বাস্তবতার পাশাপাশি এমন নানা কারণ দেখিয়ে নাজিরাবাজার মহানগর হাসপাতালেও বন্ধ রয়েছে প্রসূতি সেবা। আমরা আইসিইউ বেশি বানাতে গিয়ে ডেলিভারি রুম, পোস্টমার্টম রুম এগুলো আমরা রিনোভেশন করে ফেলেছি। নানা সীমাবদ্ধতা থাকলেও সেবা প্রদানে হাসপাতালগুলোর চরম অনীহা রয়েছে বলে অভিযোগ ওজিএসবির।
হঠাৎ করে তার একটা আইসিইউ লাগলো, হঠাৎ করে তার একটা ভেন্টিলেটর লাগলো, তাহলে তখন আমরা কিন্তু নর্মাল যে কোনো ক্লিনিকে বা এতে কিন্তু রাখাটা আমি মনে করি সেফ না। ইউনিট পে পক্ষ থেকে আমরা প্রত্যেকটা কোভিড হসপিটালে সাপোর্ট দেওয়ার জন্য আমরা মিডওয়াইফ দিচ্ছি, 8টা 6টা করে 4জন 6জন করে আমরা মিডওয়াইফ দিচ্ছি, পারলে আমরা ডাক্তারও দিব। আমরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। প্রসূতি মায়েদের সেবা শুরু করতে জনবল বাড়ানোর আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে কিভাবে এই প্রসূতি মায়েদের সেবা দেওয়া যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা আশা করি খুব দ্রুত এই দুটি হাসপাতালে চালু করতে পারব। কোভিড নির্দিষ্ট লালকুঠি ম্যাটারনিটি হাসপাতালের গাইনি বিভাগে 3 জন কনসালটেন্ট থাকলেও নেই কোনো সহায়ক জনশক্তি। এই বাস্তবতায় কোভিড পজিটিভ মায়েদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন বলে দাবি হাসপাতালটির পরিচালকের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনের রূপ নেওয়া ঝড়টি আঘাত হানতে পারে আগামীকাল রাতে। এরই মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কায় জনসাধারণকে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। উপকূলীয় এলাকায় প্রস্তুত রাখা হয়েছে 12,000 সাইক্লোন শেল্টার। করোনা দুর্যোগের মধ্যে নতুন সংখ্যা নিয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় আম্পান রূপ নিয়েছে সুপার সাইক্লোনে, যা আগামী মঙ্গলবার রাতে আঘাত হানতে পারে দেশের উপকূলে। আবহাওয়া অফিস জানিয়েছে ঝড়টি ধীরে ধীরে শক্তি সঞ্চার করে এগিয়ে আসছে উপকূলের দিকে। উপকূলের সবাইকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 19 মে 2020 শেষ রাত হতে আপনার 20 মে বিকেল অথবা সন্ধ্যার মধ্যে এটা বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল উপকূল নাগাদ এটা অতিক্রম করতে পারে। যখন এটা ল্যান্ডফল বা ল্যান্ডের কাছাকাছি আসবে সেক্ষেত্রে বাতাস 140 থেকে 160 কিলোমিটার বেগে বাতাস হতে পারে। 4 থেকে 5 ফিট আপনার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলার সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন, উপকূলবাসীকে সরিয়ে নিতে সারা দেশে 12,000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। 12,078টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রায় 51,90,144 জনের আশ্রয় দেওয়ার মতো আমাদের ক্ষমতা রয়েছে। প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বলেছি। এদিকে ঘূর্ণিঝড় আতঙ্কের মধ্যে রাজধানীতে বিরাজ করছে তীব্র তাপপ্রবাহ। জনজীবনে নেমে এসেছে অস্বস্তিও। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উত্তাল রয়েছে সাগর ও উপকূলীয় নদ নদী। গুমোট আবহাওয়া বিরাজ করছে বিভিন্ন স্থানে। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সীমিত করার পাশাপাশি জাহাজগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় উপকূলীয় এলাকায় মাইকিং শুরু করেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি। করোনা পরিস্থিতিতে আশ্রয় কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ক্ষয়ক্ষতি এড়াতে জেলায় 6,150 জন কর্মী সহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। উপকূলীয় জেলা বরগুনায় জনসাধারণকে সতর্ক করে মাইকিং শুরু করেছেন রেড ক্রিসেন্ট, সিপিপি ও প্রশাসনের কর্মকর্তারা। এখন পর্যন্ত জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা না দিলেও 4 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলায় 509টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করছে জেলা প্রশাসন। এরই মধ্যে খুলনা জেলায় 349টি সাইক্লোন শেল্টার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগকালীন সময়ে কাজ করবে রেড ক্রিসেন্ট ও সিপিপি সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের 3,500 সদস্য। 2.5 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনতে এ ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। জেলা ও উপজেলা পর্যায়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। জনগণকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে আনার জন্য আগামীকাল সকাল থেকে শতভাগ তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য যে সরকারের নির্দেশনা সেটা বাস্তবায়ন করতে হবে। ইতিমধ্যে মাইকিং শুরু হয়ে গেছে জনসচেতনতা সৃষ্টির জন্য। ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে সীমিত করে আনা হয়েছে চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম। বহির্নোঙরে অবস্থানরত মাদার ভ্যাসেলগুলো গভীর সাগরে এবং লাইটারের জাহাজগুলোকে শাহ আমানত সেতু এলাকায় অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি ঝড়ের ক্ষয়ক্ষতি থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় 479টি আশ্রয় কেন্দ্র এবং 2,500-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করেছে জেলা প্রশাসন। যখন সিগন্যাল 5 হবে আমরা অ্যালার্ট 3 জারি করব এবং তখন যেটির অভ্যন্তরে সকল জাহাজকে আমরা আউটলাইন করে যে নিরাপদ স্থানে পাঠিয়ে দেব। মোংলা সমুদ্র বন্দরে গুমোট আবহাওয়া বিরাজ করলেও উত্তাল রয়েছে সাগর ও সুন্দরবন সংলগ্ন নদ নদী।
আমপানের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুত বন্দর কর্তৃপক্ষ। এছাড়াও উপকূলীয় অঞ্চলে 103টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল রয়েছে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর। মাইকিং করে সতর্ক করা হয়েছে ভোলার উপকূলীয় অঞ্চলের মানুষকে। সাবিত সারওয়ার, সময় সংবাদ। করোনা বা ডেঙ্গু দুটোই মোকাবিলার প্রধান হাতিয়ার পরিচ্ছন্নতা। তাই তো ছুটির শহরেও দিনরাত তৎপর বর্জ্য ব্যবস্থাপনা কর্মীরা। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেলেও করোনা যুদ্ধে আলোচনার বাইরে তারা। অথচ এরই মধ্যে 1000-এর বেশি কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে জরিপে দেখা গেছে। আর বর্জ্য ব্যবস্থাপনা কর্মী আক্রান্ত হলে বাসায় বাসায় সংক্রমণের শঙ্কা জানিয়ে সতর্ক হতে বলছেন চিকিৎসকরাও। আরও জানাচ্ছেন কেফায়েত শাকিল, ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম। অদৃশ্য শত্রু করোনা ভাইরাস কোথায় কিভাবে আঘাত হানবে জানা নেই কারো। গৃহস্থলী বর্জ্য নিয়ে দিনভর যাদের কর্মযোগ্য, সংক্রমণের ঝুঁকি তাদের অনেক বেশি, সেটা সবারই জানা। তবুও সুরক্ষায় বিশেষ পোশাক তো দূরের কথা, নেই মাস্ক, গ্লাভসও। সবাই তো দেখতেছেন কি পরিস্থিতি চলতেছে, এরপরে এই ঝুঁকির ভিতরে আমরা কাজ করতেছি। হাতের গ্লাস, মুখের মাস্ক অথবা পোশাক আমরা কিছুই পাই নাই। আমাদের যদি কোনো জানের পরে কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদেরকে দেখার মতো কেউ নাই। নগরীর স্বাস্থ্য সুরক্ষায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই মানুষগুলো কাজ করে গেলেও তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা দেখার জন্য কেউ নেই। অথচ গবেষণা বলছে একজন বর্জ্য ব্যবস্থাপনা কর্মী কোনোভাবে আক্রান্ত হলে তার মাধ্যমে এর বিস্তৃতি ছড়াতে পারে প্রতিটি বাসায় এবং ভেঙে পড়তে পারে বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা। পরিচ্ছন্নতা কর্মীরা আমাদের বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা কিন্তু সেখানেও সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাসের যে সংক্রমণ এটিকে তারা সেখানেও বিস্তৃত করছেন। পরিবেশবাদী গবেষণা সংস্থা এসডো বলছে দেশজুড়ে 1000-এর বেশি বর্জ্য ব্যবস্থাপনা কর্মী এখন অসুস্থ। 1 লাখ কর্মীর মধ্যে স্বাস্থ্য ঝুঁকি সহ নানা কারণে কাজ ছেড়েছেন প্রায় 60,000। এরা যদি অসুস্থ হয়ে পড়ে এবং হঠাৎ করেই যদি এই ব্যবস্থাটি ভেঙে পড়ে, বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থাটি যদি ভেঙে পড়ে, শুধু বাংলাদেশ নয়, ঢাকা অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়বে। নগর প্রশাসনের কর্মীদের নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়েছে বলে দাবি সিটি কর্পোরেশনের। তবে বেসরকারি বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার কথাও এই কর্মকর্তা মেনে নিলেন অকপটে। ওদের যারা ওনার আসে বা যারা প্রাইভেট যারা আসে ওদেরকে বলা হয়েছে দেখি ওরা কি করে, জাস্ট 2-1টা দিন দেখি আমি ওদের ওই কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিয়ে এই কিউল করে। জনসচেতনতার অভাবে এই ঝুঁকি আরো প্রকট হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব নেওয়ার পরদিনই দুর্নীতির অভিযোগে 2 কর্মকর্তাকে বরখাস্ত করে আলোচনায় ঢাকা দক্ষিণ সিটির মেয়র। এ বিষয়ে মেয়রের কোনো বক্তব্য পাওয়া না গেলেও দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান জিরো টলারেন্স বলে জানান সচিব। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন শুধু 2-1 বিরুদ্ধে নয়, দুর্নীতির শেকড় উৎপাটন করা গেলে তবেই সুফল মিলবে। বরখাস্ত হওয়া প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সর্দারের বিরুদ্ধে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। কানাডার টরন্টোতে রয়েছে আলিশান বাড়ি, যেখানে পরিবারের সবাই থাকেন। এছাড়া গাজীপুর ও গ্রামের বাড়ি পাবনায় গড়ে তুলেছেন বিপুল পরিমাণ সম্পত্তি। 3 মাস আগে তার বিরুদ্ধে এমন লিখিত অভিযোগ করেছিলেন ঢাকা দক্ষিণ সিটির ব্যবসায়ীরা। আর বরখাস্ত হওয়া ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান মিস্টার 10% নামে পরিচিত ছিলেন। 10% কমিশন ছাড়া কোনো কাজই তিনি করতেন না। এই 2 জনের দুর্নীতি ওপেন সিক্রেট হওয়ায় দায়িত্ব নেওয়ার পরদিনই এই 2 কর্মকর্তাকে বরখাস্ত করে আলোচনায় ডিএসসিসি মেয়র। দুর্নীতির বিরুদ্ধে মেয়রের এমন অবস্থানে আসার আলো দেখছেন সবাই। ডিএসসিসির সচিব জানান, দুর্নীতির বিরুদ্ধে মেয়রের অবস্থান জিরো টলারেন্স। জিরো টলারেন্স আছে, দুর্নীতির বিরুদ্ধে এটুকু আমরা পেয়েছি। এটা চিঠি জারি করেছি যেটা দেখেছিলাম, যেটা আমি এখানে কেবল যোগদান করেছি, তো আমি ডিটেইল জানি না। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন নগর ভবনের তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতিমুক্ত করা না গেলে সুফল মিলবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের করাপশন নিয়ে দীর্ঘদিন ধরে বহু রকমের কাহিনী শোনা যেত এবং সেটা একদম নিচের কর্মচারী থেকে শুরু করে উপরের কর্মকর্তা পর্যন্ত বিস্তৃত ছিল এবং তার সাথে যুক্ত ছিল বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের বিভিন্ন রকমের সহযোগিতা। সেজন্য আমার মনে হয় যে শুধু 2-1 জনকে সাসপেন্ড করা বা চাকরি চ্যুত করা দিয়ে এটা শেষ হবে না। সেজন্য এই দুর্নীতির শিকড়গুলো বা দুর্নীতির যে সংযোগগুলো সেগুলো কেটে দিতে হবে। শুধু বরখাস্ত নয়, দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করারও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর বিভিন্ন স্থানে জমে থাকা পানি এডিস নিধনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, এমনটাই বলছেন অভিযানে নামা কর্মকর্তারা। ঢাকা উত্তর সিটির এডিস বিরোধী চিরুনি অভিযানের তৃতীয় দিনে বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনের মালিককে জরিমানা ও সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত। ধ্বংস করা হয় ডেঙ্গু বাহিত এডিস মশার প্রজনন ক্ষেত্র। প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার মন্ত্রী। রাজধানীর সর্বোচ্চ অভিজাত এলাকা গুলশান বাড়িধারা, যেখানে প্রতিনিয়তই নির্মাণ হচ্ছে বিলাসবহুল সব বাড়ি। এসব নির্মাণাধীন বাড়িতেই সবচেয়ে বেশি মিলছে এডিসের লার্ভা। এসব বাড়ির বেসমেন্ট এবং লিফট স্থাপনের জন্য রেখে দেওয়া ফাঁকা জায়গাতে পাওয়া যায় এডিসের লার্ভার ভয়াবহ উপস্থিতি। যেসব আন্ডার কনস্ট্রাকশন ভবনগুলোতে আমরা লার্ভার উপস্থিতি পেয়েছি, তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। এডিস মশা নিধনে চিরুনি অভিযান কার্যক্রমের তৃতীয় দিনে পরিদর্শনে আসেন স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এ সময় যারা এডিস মশা প্রজননের সুযোগ দেবে সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তারা। যে আমরা বারবার বলছি 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, কিন্তু আপনারা শুনছেন না। যেখানে বারবার বলা সত্ত্বেও মশা প্রজননের জন্য তারা উৎসাহিত করছেন এবং মানুষের জান মাল জীবন আজকে হুমকির সম্মুখীন করছেন, তাদের বিরুদ্ধে আইনের যতগুলি সুযোগ আছে সব সুযোগ ব্যবহার করে ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে সচিবালয়ে এক সমন্বয় সভায় দক্ষিণের মেয়র জানান 1 জুন থেকে মশক নিধনে ব্যাপক আকারে কার্যক্রম শুরু হবে। খুবই হতাশাব্যঞ্জক অবস্থা আমাদের এখন রয়েছে, এর থেকে আমাদের উত্তরণ করতে হবে। 1 জুন থেকে যেন আমরা ব্যাপকভাবে কর্মযজ্ঞে নামতে পারি। পাশাপাশি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বানও জানান মেয়র। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। 2 মাসেরও কম সময়ে আরও 10 লাখ দর্শক যুক্ত হলেন সময় টিভির ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইবের সংখ্যা ছাড়ালো 60 লাখ। করোনা ভাইরাসের প্রভাবে থমকে থাকা দেশের মেগা প্রকল্পগুলোর কাজ আবারও পুরোদমে শুরু করার পরিকল্পনা চলছে। সরকারের 10 মেগা প্রকল্পের মধ্যে 5টির কাজ বর্তমানে পুরোপুরি বন্ধ আছে। সেগুলোর কাজ শুরু করার তাগিদ দেওয়া হচ্ছে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন এ সময় মেগা প্রকল্পে বরাদ্দ কমিয়ে সেগুলো করোনা পরবর্তী সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে ব্যয় করলে সরকার লাভবান হবে। এহসান জুয়েলের রিপোর্ট। ঘরবন্দি মানুষ, বাইরের দুনিয়ার সাথে আড়ি, ন্যানোমিটার ব্যাসার্ধের মিনি ভাইরাসের কাছে নত দেশের সব মেগা প্রকল্প। দিনরাত যন্ত্রের বিকট শব্দ নেই, চারদিকে শুনশান নীরবতা। ঢাকার রাজপথে চলতে গেলে চেনা সেই কর্মযোগ্য নেই। দেশে চলমান 10টি মেগা প্রকল্পের 5টিরই কাজ এখন পুরো বন্ধ আছে। বাকি 5টির কাজও চলছে সীমিত পরিসরে। এইসব কাজের প্রকৌশলী, পরামর্শক এবং মালামাল 3টি বিষয় নির্ভর করতে হয় বিদেশের উপর। তাদের অনেকে চলে গেছেন। করোনার প্রাদুর্ভাব শুরুর পর গ্রামের বাড়ি চলে গেছেন বেশিরভাগ দেশি শ্রমিক। 24 ঘন্টা আবাসিক সুবিধা দিয়ে কাজ চলছে কোথাও কোথাও। বাংলাদেশি শ্রমিক প্লাস কনসালটেন্টের কি স্টাফ তারা কিছু কমে গেছে, যার জন্য আমরা আসলে 3 শিফটে কাজ করতে পারছি না। 3 শিফটের পরিবর্তে আমরা এখন 2 শিফটে কাজ করেছি। আমাদের যে কাজের পরিধিটা আছে, আশা করি যে 10-15 দিনের ভিতরে এই পরিধিটা রাস্তা দিয়ে গেলেই সবাই দেখতে পারবে। অর্থনীতিবিদরা মনে করছেন ভবিষ্যতে ব্যয় বাড়লেও বাস্তবতা বিবেচনায় এখন মেগা প্রকল্পের কাজ ধীর করে আনলে লাভ হবে। সরকার যেহেতু এই মুহূর্তে এক ধরনের অর্থ সংকটে রয়েছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি, স্বাস্থ্যের মতো প্রকল্প বাস্তবায়নের জন্য যেখানে দরকার অর্থ, সেই জায়গা থেকে কিছু কিছু মেগা প্রকল্পের বাস্তবায়নকে যদি আগামী অর্থ বছরে কিছুটা ধীরেও চালানো দরকার হয়, সেটিও সরকারের বিবেচনা করার প্রয়োজন রয়েছে। 10 মেগা প্রকল্পে সরকারের মোট ব্যয় 3,06,000 কোটি টাকা। শুধু বাংলাদেশ নয়, পুরো বৈশ্বিক অর্থনীতি এখন হুমকির মুখে। দেশের মেগা প্রকল্পগুলোর কাজে যথেষ্ট অগ্রগতি হলেও এখন করোনার প্রভাব মোকাবেলায় নিতে হবে টেকসই পরিকল্পনা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা দুর্যোগ মোকাবিলায় এবারের মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে 8 লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। এক্ষেত্রে কৃষক যেন হয়রানির শিকার না হয় সেজন্য কর্মকর্তা কর্মচারীদের কঠোর নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা বিভাগের জেলাগুলোর সরকারিভাবে ধান চাল সংগ্রহ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় তিনি একথা বলেন। ধান কেনার ব্যাপারে আমাদের ওসিএলজিদেরকে অবশ্যই কৃষক বান্ধব হতে হবে
এবং কৃষকদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কোনো দুর্নীতি, কোনো স্বজনপ্রীতি যেন না হয়, এবং কোনো কৃষক যেন টোকন বিক্রি করতে না পারে। ঈদ সামনে রেখে রাজধানীর কামরাঙ্গীর চরে 55 ও 65 নম্বর ওয়ার্ডের দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে 2 ওয়ার্ডের মোট 4টি জায়গায় প্রায় 2000 মানুষের মাঝে স্থানীয় নেতাকর্মীদের সহায়তায় খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস পরিস্থিতিতে গত 2 মাস ধরে নির্বাচনী এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ খাদ্য সামগ্রী বিতরণ করছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এরই ধারাবাহিকতায় ঈদ সামনে রেখে সোমবার সকালে কামরাঙ্গীরচর থানার 55 ও 56 নম্বর ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এটা পেয়ে আমরা অনেক খুশি এবং অনেক আনন্দিত। আমরা চাই প্রতিটা ঘরেই যেন এটি পৌঁছায়। সুখে সুখে সবসময় তাদের পাশে পাইতেছে, দিতেছে, এরকমই যে সবার পাশে এসে দাঁড়ায়, এটাই আমরা সবাই চাই। সাহায্য করতেছে, আমরা সাহায্য পাইতেছি। ঠিক আছে, এর জন্য কামরুলকে ধন্যবাদ। 2 ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর ও স্থানীয় ছাত্রলীগের সহযোগিতায় দুস্থদের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শুরু থেকে প্রায় 2 মাস যাবৎ এই কামরাঙ্গী চরের প্রত্যেকটি অসহায় দরিদ্র মানুষের মাঝে কখনো চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, কখনো এবং সামনে পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমরা দুস্থ অসহায়দের মাঝে কাপড় এবং লুঙ্গি বিতরণ করছি। 20,000 পরিবারকে আমরা ত্রাণ এ পর্যন্ত দিয়েছি। প্রায় 1200 পরিবারকে আমরা এই ঈদ উপহার আমরা দেব। করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে আগামীতেও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 2 মাসেরও কম সময়ে সময় টিভির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রিপশন করেছেন 10 লাখ মানুষ। এ নিয়ে সাবস্ক্রাইবারের সংখ্যা 60 লাখ ছাড়িয়ে গেছে। সাবস্ক্রিপশনের দিক থেকে আগেই দেশের ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করে সময়। এবার নিজেকে ছাড়িয়ে যাওয়ার পথে সোমবার রাতে 60 লাখ সাবস্ক্রিপশনের নতুন মাইল ফলকে পা রাখল। মাত্র 2.5 বছরের সাবস্ক্রাইবার বিবেচনায় দেশের টেলিভিশন ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থানে উঠে আসে চ্যানেলটি। যাত্রা 3 মাসের মাথায় 2018 সালের 1 লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে সিলভার বাটন অ্যাওয়ার্ড অর্জন করে সময়। এরপর তথ্যপিপাসুদের তুমুল সাড়ায় 1 বছরের মধ্যেই ছাড়িয়ে যায় 20 লাখ সাবস্ক্রাইবার। গত বছরের 14 জুন এই সংখ্যা 30 লাখ ছাড়ায়। সে বছর 19 নভেম্বর 40 লাখ ছাড়িয়ে যায় সময় টিভির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। এরপর 6 মাসেই আরও 20 লাখ সাবস্ক্রাইবারের ভালোবাসা পায় সময়। এর আগে সাফল্যের স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে গোল্ড বাটন অ্যাওয়ার্ডও অর্জন করে চ্যানেলটি। লকডাউন আর সাধারণ ছুটির কবলে 1 দশকে গাড়ি আমদানির পরিমাণ সর্বনিম্ন, আর এতেই শেষ 3 মাসে প্রায় 1000 কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার। বকেয়া বন্দর ভাড়াও বাড়ছে প্রতিদিনই মোংলা আর চট্টগ্রাম বন্দরে। সংকট মোকাবিলায় ভাড়া মৌকুফের মাধ্যমে গাড়ি ছাড় করার সুযোগ চান ব্যবসায়ীরা। জুবাইর ফয়সালের রিপোর্ট। করোনা সংকটে টানা সাধারণ ছুটি শুরুর আগেও সুবাতাস ছিল না দেশের গাড়ি ব্যবসায়। ফলে অন্য অনেক খাতের মতো বিপাকে পড়েছেন গাড়ি আমদানিকারকরাও, যার আঁচ লাগছে সরকারি কোষাগারে। মূলত প্রতি বছর বাজেটের আগে হিড়িক পড়ে গাড়ি আমদানির, ফলে অর্থ বছরের শেষ 3 মাসে এ খাত থেকে বিপুল পরিমাণ রাজস্ব পায় সরকার। প্রধান 2 বন্দরের আয়ও যা ফেলে ইতিবাচক প্রভাব। এবার চিত্র একদমই আলাদা। মার্চের প্রথম সপ্তাহের পর কোনো গাড়ি বের হয়নি বন্দর থেকে, আর এ কারণেই করোনা পরবর্তী সংকট মোকাবিলায় শুল্ক মওকুফ ইয়েলো বুক পদ্ধতি বাদ দিয়ে গাড়ি আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা। ভাড়াটা মওকুফ করে এবং 5% সাপ্লিমেন্টারি শুল্ক মওকুফ করে বা 5% অবচয় সুবিধা দিয়ে আমাদের গাড়িগুলো যদি এককালীন বের করে দেওয়ার সুযোগ করে দেয় সরকার কিন্তু এখান থেকে প্রায় 1000-1200 কোটি টাকা রাজস্ব আদায় হতে পারে। মার্চের প্রথম দিকে আমরা শিপমেন্ট দিয়েছিলাম, সেটা এসে মার্চের শেষের দিকে এসে বন্দরে জমা হয়েছে। এই গাড়িগুলো একটাও বের করতে পারি নাই। আমরা জানি না আমরা কবে এই গাড়িগুলো বের করব। রাজস্ব, আমাদের এমপ্লয়মেন্ট সবকিছুর বিবেচনায় আমরা চাই যে সরকার আমাদের প্রতি কিছুটা সদয় হবে। যদিও এই মুহূর্তে অটোমোবাইল খাতের জন্য আলাদা কোনো সুবিধা প্রদানের পক্ষে নন অর্থনীতিবিদরা। বিপুল সংখ্যক গাড়ি আটকে আছে বিভিন্ন
বন্দরে, যেগুলো রিকন্ডিশন গাড়ি দেশে আমদানি করা হয় বিক্রির জন্য। এর ফলে সরকারের শুল্ক ক্ষতি হচ্ছে, যারা এই ব্যবসার সাথে জড়িত তাদেরও ক্ষতি হচ্ছে, এটা আমি মানি। কিন্তু সারা অর্থনীতি এখন অনেক ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি। সেক্ষেত্রে খুব ভেবেচিন্তে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার বলে আমি মনে করি, যেহেতু এটা অতি জরুরি বিষয় নয়। ফেব্রুয়ারিতে 250 আর মার্চে মাত্র 715টি গাড়ি নিয়ে 2টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। অথচ গত বছর একই সময়ে গাড়ি এসেছিল 1,500-এর বেশি। 2 বন্দর আর 4 শতাধিক শোরুমে এখন অবিকৃত অবস্থায় রয়েছে 12,500 গাড়ি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।